জনরার কথা বলেন বা ট্রেন্ডের কথা বলেন বা সময়ের ফ্রেমে ফেলেন, কখনোই কিন্তু ভালোবাসার বাইরে গল্প খুব কম ডিল হয়েছে। হ্যাঁ, অ্যাকশন হয়েছে কিন্তু সেটার সংখ্যা খুবই কম। দর্শক, এবারের পর্ব ৮টা বাজি। মাছরাঙা টেলিভিশনে বছরের শুরুতেই প্রচার শুরু হয়েছে দারুণ গল্পের একটি ধারাবাহিক নাটক, নাম বিশ্বাস বনাম সর্দার। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ প্রচারিত হচ্ছে বৃন্দাবন দাসের লেখা, সকাল আহমেদ পরিচালিত এই ধারাবাহিক নাটকটি। নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, শাহনাজ খুশি, ফারজানা ছবি, দিব্যজ্যোতি, সৌম্যজ্যোতি সহ আরও অনেকে। বিশ্বাস বনাম সর্দারের প্রসঙ্গ ধরে আজকে আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নাট্য পরিচালক সকাল আহমেদকে। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে নির্মাতার সাথে গল্প আড্ডায় ডুব দেওয়া যাক। হ্যাপি নিউ ইয়ার, কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার। ঠিকঠাক। নতুন বছরে যদিও 10টা দিন পেরোলো, একটু জানতে চাই বছরের শুরুটা কেমন ভাবে হচ্ছে, কারণ বছরের শুরুতেই নতুন ধারাবাহিক নাটক এবং প্রচারিত হচ্ছে আমাদের মাছরাঙা টেলিভিশন চ্যানেলে। ভালো সময়টাই কাটার কথা বোধহয়। থ্যাঙ্কস টু মাছরাঙা টেলিভিশন, কারণ বছরের শুরুটাকে আমার জন্য, বিশেষ করে আমার জন্য চমৎকার একটা সারপ্রাইজিং বিষয় ঘটেছে। একটা নতুন সিরিয়াল শুরু হয়েছে এবং সেটা একদমই বছরের শুরুর দিন। সো এটা আমি খুবই এক্সাইটেড ছিলাম। প্রথম দিন সেই নাটকটি উপভোগ করেছি ফ্যামিলির সবাইকে নিয়ে। এই তো ভালোই যাচ্ছে, অলরেডি প্রায় 5টা পর্ব শেষ হয়ে গেছে। সো দর্শকদের রেসপন্সও ভালোই পাচ্ছি। নিশ্চয়ই। তো বিশ্বাস বনাম সর্দার নাটকের নামটাই খুবই ইন্টারেস্টিং এবং যেমনটা বলছিলাম একটু মজার ধরনের গল্প নিয়ে কাজ করা। তো শুটিং তো নিশ্চয়ই অনেক আগে থেকে শুরু করা হয়েছিল। হ্যাঁ, শুটিং প্রায় 1 বছর আগে শুরু করেছিলাম। তো আমি 2টা লট করেছি, করে এটার সমস্ত কিছু রেডি করে মাছরাঙাকে দেয়া ছিল, অনেকদিন আগেই দেয়া ছিল। তো তারপরে এই যে শুরু হলো, এখন তো ভালোই লাগছে। সেটাই। এমনিতে ফিডব্যাক কেমন পাচ্ছেন এখন অবধি? ফিডব্যাক ভালো পাচ্ছি। এর পেছনের একটা কারণ আছে, সেটা হচ্ছে যে মাছরাঙা টেলিভিশনই আমার আরেকটি নাটক অন এয়ার হয়েছিল, পিতা বনাম পুত্র গং। সো ওইটারই বলা চলে যে সিকুয়েল একটা ভার্সন এইটা। কারণ ওই বনামের একটা ব্যাপার আছে, বিশ্বাসের একটা ব্যাপার আছে, এবং আর্টিস্টের জায়গা থেকে পিতা বনাম পুত্রতে যারা ছিলেন ম্যাক্সিমাম আর্টিস্ট এখানে আছে। সো দর্শকদের এক ধরনের একটা প্রত্যাশা ছিল যে পিতা বনাম পুত্রের পার্ট 2টা কবে আসবে। তো সেইটাই আলটিমেটলি আসলে 3 বছর পরে আমরা মাছরাঙার থ্রুতেই আমরা প্রেজেন্ট করছি দর্শকদের। সো দর্শকরা ওইটার সাথে লিঙ্ক করছে, ওই গল্পের একটা কিছু তারা খুঁজে পাচ্ছে। সো ওই জায়গা থেকে দর্শকরাও এক্সাইটেড। দেখা যাক। এটা তো বৃন্দাবন দাসের লেখাই নাটক এবং উনি তো আমাদের বাংলাদেশের অত্যন্ত গুণী একজন অভিনেতা, লেখক। তবে একটা জিনিস কি, মানে লেখক এবং ডিরেক্টরের ভেতরকার মেলবন্ধন যদি সুন্দর না হয় কাজটা কিন্তু ভালো হয় না। যেহেতু কাজটা আমরা খুবই ইন্টারেস্টিং ওয়েতে পাচ্ছি, লেখকের সাথে আপনার সম্পর্কটা কেমন? আমার সম্পর্ক পারিবারিক সম্পর্ক, কারণ আমরা অনেক আড্ডা দেই। খুশি আপা, দিব্য, সৌম্য, দাদা এবং ইনফ্যাক্ট চঞ্চল চৌধুরী প্রায় যখন আমি ফ্রি থাকি তখন হয়তো দেখা গেল যে তাদের বাসা মগবাজার এলাকাতে। সো আমাদের মিডিয়া ওরিয়েন্টেড যারা আছে, আমরা ডিরেক্টর বলি বা আর্টিস্ট বলি, ম্যাক্সিমামই অবসর সময় পেলে মগবাজার বা শিল্পকলাতে আড্ডাটা দেয়। তো ওই জায়গা থেকে রেগুলার মগবাজারে যাওয়ার একটা প্রবণতা আছে, এবং যেহেতু তার বাসা ওইখানে, তো অনেক সময় দেখা যায় যে তার বাসায় যে আড্ডাটা হচ্ছে। এ তো গেল ক্যামেরার বাইরের কথা, কিন্তু অনস্ক্রিন যখন কাজটা করতে হয় সেই জায়গা থেকে লেখক বৃন্দাবন দাস এবং ডিরেক্টর সকাল আহমেদের কেমিস্ট্রিটা কেমন? কেমিস্ট্রিটা আমি দাদাকে অনেক ডমিনেট করি। হ্যাঁ, আমি দাদাকে বলি যে না, এটা এইভাবে না, এটা এইভাবে করতে হবে। আমি ইনফ্যাক্ট আমি কখনো কখনো সাজেশনও দিই যে দাদা, এটা আসলে আলোচনা হয় আমার আর দাদার সাথে, যে দাদা গল্পটা এভাবে যাচ্ছে, আমরা এই পয়েন্টে ধরে আগালে আমার মনে হয় যে আরও বেশি ইন্টারেস্টিং হয় কিনা, আপনি ভেবে দেখেন। দাদা ওই জায়গাটা হয়তো মনে হয় একটু ল্যাপস হয়ে গেছে, ওই পয়েন্টটা আমার কাছে মনে হলো। তো দাদা খুবই উইলিংলি সেই জিনিসগুলো রিসিভ করে, এবং তাতে করে আমার মনে হয় যে দাদার ভাবনার জগৎটা হয়তো বা আরেকটু বিস্তৃত হয়। এবং ইনফ্যাক্ট উনি যেটা দেয় সেটা অনেক চমৎকার।
এবং আমরা পড়ে অনেক মুগ্ধ হই, শুধু অ্যাজ এ ডিরেক্টর না, আর্টিস্টরাও অনেক কমফোর্ট জোনে থাকে যে দাদার শব্দ থেকে মানে সংলাপগুলো এত বেশি কমিউনিকেটিং যে ওটাকে জাস্ট একবার রিডিংয়ের মতো পড়লেই, হ্যাঁ রিডিংয়ের মতো পড়লেই ওইটা আরাম করেই ডেলিভারিটা দেওয়া যায়। সো সংলাপের মধ্যে এক্সপ্রেশনগুলো মনে হয় যে ভেসে ওঠে আর কি আর্টিস্টদের। তো ওই জায়গা থেকে অনেক কমফোর্ট জোনে আমরা শুটিংটা করি আর কি। এবার যদি অভিনেতাদের প্রসঙ্গে আসে, প্রথমেই যার নামটা আসবে আমাদের প্রিয় অভিনেতা, গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী, যার স্কেডিউল পাওয়াটাই আসলে সোনার হরিণের মতো। তিনি এখানে কি করে যুক্ত হলেন? চঞ্চল চৌধুরী যুক্ত হওয়াটা ওই যে বললাম একটু আগে যে পারিবারিক বন্ধন বা একটা ফ্যামিলি আড্ডাবাজি। তো চঞ্চলের ব্যাপারটা ওরকম, মানে আমার সাথে চঞ্চলের সম্পর্ক তো আসলে ওর ক্যারিয়ার আমার ক্যারিয়ার একদমই কাছাকাছি সময়ে শুরু হয়েছে। সেই জায়গা থেকে আমরা তুইতকারীর একটা সম্পর্ক, বন্ধুত্বের একটা সম্পর্ক। আর দাদার সাথে চঞ্চলের কি বলবো মানে অনেক বেশি ক্লোজ ওরা। তো বৃন্দাবন দাসের লেখা কোনো স্ক্রিপ্ট সেখানে চঞ্চল থাকবে না, এটা আসলে অবিশ্বাস্য। সো ওই জায়গা থেকে চঞ্চল চৌধুরী অটো হয়তো বা স্ক্রিপ্টে ইনভলভ হয়ে যায় বা প্রজেক্টে ইনভলভ হয়ে যায়। আমার রিলেশনের জায়গা থেকে হয়তো বা আমি ওকে প্রেশার দিই যে এই চরিত্রটা দাদা লিখেছে, এটা তুই ছাড়া হবে না, সো তোকে সময়টা আমাকে দিতে হবে। তো হয়তো বলে না পারবো না, সময় নাই, ব্যস্ত অনেক। তারপরেও সে কিন্তু আমার জন্য বা বৃন্দাবন দাস বা সকাল আহমেদের জন্য সে ওই স্ক্যাজুয়ালটার মধ্যেও সময়গুলোকে ঠিকঠাক মতো দেয়। অবশ্যই। আরো একজন অভিনেত্রীকে নিয়ে কথা বলতে চাই, মৌসুমী হামিদ। এই সময়ের খুবই মানে গুণী একজন অভিনেত্রী, যার কাজ আমরা খুবই ভালোবাসি। কিন্তু যেটা দেখা যায় কোথাও না কোথাও মনে হয় যে উনি সেই জায়গা থেকে অনেকটাই আন্ডাররেটেড রয়ে গেছেন। এর পেছনে কি কারণ থাকতে পারে? ও এত সুন্দর অভিনয় করে, চমৎকার সাবলীল অ্যাক্টিং করে, কিন্তু কোথায় যেন ওর দুরন্তপনাটা হয়তো বা একটা কারণ হতে পারে। অন স্ক্রিনই তো ওকে ক্যারেক্টারে পাওয়া যায়, অফ স্ক্রিনে অনেক ছটফট, মানে অনেক মিশুক, চঞ্চল। তো ওইটা একটা কারণ হতে পারে, ওর হাইটের একটা কারণ হতে পারে, আমি জানি না, মেবি ওরকম হিরো পাওয়া যায় না বা গল্প হয়তো পারমিট করে না। ওকে আমার মনে হয় যে ফিকশনের থেকে ফিল্ম ওটিটি রিলেটেড কোনো কাজে ওকে অনেক বেশি মানায় বলে মনে হয়। এবং উনি বোধহয় নিজেকে আরো বেশি মেলেও ধরতে পারেন। আরো একজন অভিনেত্রীর প্রসঙ্গে যদি আসি, শাহনাজ খুশি, তিনি অভিনয় করেছেন এখানে পুরো পরিবারকে, অর্থাৎ বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, দিব্যজ্যোতি, সৌম্যজ্যোতি, সব পুরো পরিবারের সবাইকে একটা সিরিয়ালে অ্যাকোমোডেট করার আইডিয়া থেকে করে পেলেন। খুশি আপা সম্পর্কে বলি, খুশি আপা মানে ট্রিমেন্ডাস, মানে তার অ্যাক্টিং পাওয়ার, এবং বিশেষ করে আমরা তো একটা লোকাল ল্যাঙ্গুয়েজে কাজ করছি, কুষ্টিয়া পাবনার ল্যাঙ্গুয়েজটা, এবং উনি ওই এলাকারই মানুষ। সো এইটা উনি এত সাবলীলভাবে ডেলিভারি দেয়, খুবই সিম্পল ওয়েতে দেয়, কিন্তু এত ইম্প্যাক্ট হয় মানে সেই সিচুয়েশনগুলো, এইটা দুর্দান্ত। মানে সিচুয়েশন অনুযায়ী ওনার যে অ্যাক্টিংয়ের আপস অ্যান্ড ডাউনস, এটা আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখি যে খুশি আপা এত চমৎকার করে কিভাবে করছেন। এটা হচ্ছে তার অ্যাক্টিংয়ের জায়গা থেকে। আর ওই যে ফ্যামিলি, ওইটা বললাম যে ফ্যামিলি রিলেটেড হওয়ার কারণে দেখা গেছে যে বৃন্দাবন দা যখন লিখেছে তখন আমরা বলেছি যে এরকম একটা জিনিস আমরা চাই যেখানে রেগুলার, যেহেতু দিব্য অভিনয় করছে, সৌম্য অভিনয় করছে পড়াশোনার পাশাপাশি, খুশি আপা তো আছেই, চঞ্চলকে পাচ্ছি, সো আমরা ওই ফরম্যাটটাই যেতে পারি কিনা দাদা দেখেন ভেবে। তো ওই জায়গা থেকে আসলে লেখার সবাই ওইভাবে প্ল্যান করে দিব্য, সৌম্য, খুশি আপা এদেরকে মাথায় রেখেই গল্পটাকে করা হয়েছে। ওভারঅল যদি কাস্টিং এর প্রসঙ্গে আসে, আপনি যখন যে কোনো কাজের কাস্টিংটা করেন, আপনার কি কি বিষয় মাথায় থাকে? প্রথমত হচ্ছে স্ক্রিপ্ট পড়ার পরে ওই চরিত্রটা হয়তো ভাবনার জগৎ থেকে চলে আসে যে এই চরিত্রটা আসলে কে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে। সেইটা এরকম হতে পারে যে একটা লম্বা সময় কাজ করার কারণে এক ধরনের অভিজ্ঞতা হয়েছে অ্যাজ এ ডিরেক্টর, যে ও ভালো করবে। আর আমাদের মিডিয়াতে যারা অ্যাক্টিং করছে
তাদের মধ্যে থেকেই আমরা আসলে খুঁজে বের করি যে চরিত্র অনুযায়ী কে ভালো যায়। তারপরে শিডিউল পাওয়া না পাওয়া সেটা তো ইস্যুজ আছেই, তো অল্টারনেটিভও থাকে। তো ফার্স্ট চয়েসেই যদি পেয়ে যাই তাহলে অনেক কমফোর্ট জোন হয় আর কি। তো ওই জায়গা থেকেই চরিত্রগুলো পড়ার পরেই সিদ্ধান্ত হয় যে কে কে হতে পারে এই চরিত্রের সাথে, কে কে যায়। সেইভাবেই হয়তো একটা টিম ওয়ার্ক হয়, প্রি প্রোডাকশনে একটা মিটিং হয়। ওই জায়গা থেকে দাদাও কখনো কখনো ইনসিস্ট Input করেন দেন। যে ইনপুট করেন যে এই চরিত্রটা কিন্তু ওকে ভেবে লেখা, সো তুমি দেখো ওকে যদি পাও তাহলে খুব ভালো হয়। তো বিদ্যাপতি দাশের লেখা স্ক্রিপ্ট ইনফ্যাক্ট কখনো কখনো সকাল আহমেদ ডিরেকশন দিবে, এটা শুনেও হয়তো বা আর্টিস্ট বলে অনেকে যে হ্যাঁ রাজি হয়ে আচ্ছা যান। শিডিউলটা একটু ঝামেলা আছে, আমি ম্যানেজ করতেছি, আই উইল ম্যানেজ। সো ওইভাবে হয়ে যায় আর কি। আর একটু শুটিং এর মেমোরিজ শুনতে চাই, যেহেতু 2 লাটে শুটিং হচ্ছে আর আমরা জানি ধারাবাহিকের শুটিংটা হয় লম্বা সময় ধরে, মাসের Right, পর মাস right. ধরে, অনেক অম্ল মধুর স্মৃতি তো জমে, কিছু একটা শুনবো। স্মৃতি প্রথমত একটা স্মৃতি খুবই মানে প্রত্যেকবার ঘটে, সেটা হচ্ছে যে আমাদের এই গল্পটা পুবাইল, গাজীপুরের পুবাইলের চটের আগা বলে একটা জায়গার নাম। তো সেই জায়গায় আমরা প্রথমত গাড়ি দিয়ে যাই, যাওয়ার পর আমাদের একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে গাড়ি পার্ক করার পরে আমরা কাফেলার যাত্রীর মতো সবাই দল বেঁধে হাঁটা শুরু করি এবং প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আমাদেরকে চট্টগ্রামে যেতে হয়। তো প্রতিদিন সকালবেলা এই কাজটা করতে হয় এবং শুটিং শেষ করে রাতেরবেলা ব্যাক করতে হয়। তো এই যে 1.5 ঘন্টা জার্নি, এই জার্নিটা আসলে আরামদায়ক না ইন এ সেন্স যে যেই রাস্তাটা দিয়ে যেতে হয় সেই রাস্তাটা আসলে ভঙ্গুর, কাদামাটির এবং মসৃণ না, এবং সেটা আপস এন্ড ডাউনস, মানে থাকে না যে আমি যে স্টেপগুলো উঁচু নিচু, দিচ্ছি হ্যাঁ। সেগুলো যদি সমান থাকে তাহলে স্টেপিংটা অনেক সুন্দর হয়। তার মধ্যে ভারী ভারী ক্যামেরা, লাইট, হ্যাঁ, সেটআপ এই সবকিছু সব নিয়ে কিছু কস্টিউম, মিলিয়ে আমাদের ওই জার্নির সময় আমাকে আর্টিস্ট অনেক সময় বকেও যে হ্যাঁ চটের গায়ে কেন, শুটিং অন্য জায়গায় ফেললে। কেন করো না তুমি। আবার ওইখানে যখন চলে যায় তখন প্রাকৃতিক নৈসর্গ এবং এমন একটা আইসোলেটেড জায়গার মধ্যে তারা যায়, তারপর থেকে তাদের যে উইদিন 5 মিনিটস তাদের যে ভালো লাগাটা তৈরি হয় এবং শুটিং শেষ হওয়ার পরে ফিরে আসতে চায় না, যে এইখানে থেকে যাই, এইখানে বাসা ঠাসা করে, মানে অদ্ভুত সুন্দর একটা জায়গা ইন এসেন্স। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আজকাল তো দর্শকের হাতে অনেক অপশনস, তারা দেশে দেশের বাইরে প্রচুর কাজ ঘরে বসেই, সেটা মোবাইলে হোক কিংবা ল্যাপটপ টিভিতেই দেখতে পাচ্ছে। সে জায়গা থেকে কখনো মনে হয় না যে ধারাবাহিকের দর্শককে কিছুটা খামতি পড়েছে, বা দর্শকের টেস্টটা আপনি কি করে বুঝে সামনের দিকে কাজ করছেন? না, আমার কাছে মনে হয় যে সব ধরনের দর্শকই আছে, শুধু ধারাবাহিক বললে ভুল হবে। যেমন আমিও তো নেটফ্লিক্সের পোকা, আমি নেটফ্লিক্স দেখছি, আমি অন্য ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো দেখছি। পাশাপাশি কি আমি আমাদের টেলিভিশনের ফিকশনগুলো দেখছি না, বা ইনহাউস যেসব প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো দেখছি না, সেগুলো আমি দেখছি। ইনফ্যাক্ট আমি বিনোদন সারাদিনও দেখি, অন্যান্য চ্যানেলের অনেক চমৎকার চমৎকার প্রোগ্রাম আছে যেগুলো হয় টিভিতে দেখি অথবা সোশ্যাল মিডিয়াতে দেখি। আমাদের দেশের যে বাংলা সিনেমা, সেই সিনেমা আপনি দেখবেন যে যদি পায়ে হেঁটে কোনো একটা গলি বা রাস্তা বা একটু মফস্বলী এলাকায় যান, দেখবেন যে চায়ের দোকানগুলোতে সবাই তাকিয়ে আছে টিভির দিকে এবং সেখানে বাংলা সিনেমা তারা দেখছে। সো আই থিঙ্ক যে সব ধরনের দর্শকই আছে, সিরিয়ালের দর্শক আছে, আবার বড় বড় প্ল্যাটফর্মের দর্শক আছে, আবার বাংলা সিনেমার দর্শক আছে। ঈদের সিজনও তো প্রায় চলে এসছে, আর যেটা দেখা যায় যে এরকম ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা জুড়ে না ঈদের, তারপর ভ্যালেন্টাইনের কাজগুলো চলতে থাকে, এবং একটা সময় ঈদে আপনার ডিরেক্টেড নাটকে আসতো সবচাইতে বেশি। তো এবার কি অবস্থা? এবার অনেক বছর ধরে অনেক বেশি কাজ করছি না। যে সময় আসতো তখন আসলে কাজের অনেক চাপ ছিল, সেই জায়গা থেকে করতে হতো, বা কখনো কখনো কিছু কাজ আগে করা হতো, সেগুলো ঈদের সময় অনিয়ারে যেত, যে কারণে অনেকগুলো ঈদই দেখা গেছে যে আমার কাজের সংখ্যা অনেক বেশি। এটা আমার প্রায়ই আমাকে কথা শুনতে হয় আমাদের কলিগদের কাছ থেকে। তো এবারও ঈদের কাজ করব আলহামদুলিল্লাহ, যে ঈদের কাজ
আমার ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে একটা সমান্তরাল গতিতেই যাচ্ছে। সেই জায়গা থেকে ঈদের কাজ ইনফ্যাক্ট শুরু করে দিয়েছি। সো অনেক বেশি করব না, আবার অনেক কমও না, কিন্তু কোয়ালিটি ফুল ভালো কাজ মনে কি করার আছে চেষ্টা। যে কোন ঈদটা আপনার জন্য বেস্ট ছিল এই কাজের জায়গা থেকে? আমার ক্যারিয়ার তো শুরু হয়েছে 2007-এ। হ্যাঁ, সো 10-11 ওই সময় থেকে 15-16 পর্যন্ত মানে র্যান্ডম একটা টাইম পিরিয়ড গিয়েছে আমার। এবার একটু নাটকের ট্রেন্ডস নিয়ে আলাপ করতে চাই, বিকজ দেখা যায় যে এক একটা দশকে বা প্রতি 3 থেকে 5 বছর পর পর নাটকের ট্রেন্ডে একটা চেঞ্জ আসে। কখনো কমেডি ঘরানার নাটক মানুষ ভালোবাসে, কখনো মানুষ আউট অ্যান্ড আউট রোমান্টিক জনরার গল্প দেখতে চায়, কখনো অ্যাকশন, থ্রিলার, ডিটেকটিভ স্টোরি। নাটকের ক্ষেত্রে যদিও সেই এই ধরনের কাজের সংখ্যা কম, বাট তবুও থাকে এরকম ভালোবাসার জায়গা। এখন কোন ট্রেন্ড চলছে বলে আপনার মনে হয়, এবং আপনি ট্রেন্ডে কতটা গা ভাসিয়ে চলেন? না, আমি তো সময়ের সাথে গা ভাসিয়ে চলতে চাই এবং চলার চেষ্টাটাও করি, কারণ এটা করতেও হয়। সময়ের সাথে চলতেই হবে, এটা অবভিয়াস। ভালোবাসাটা সবসময় চিরন্তন। মানে আপনি যতই জনরার কথা বলেন বা ট্রেন্ডের কথা বলেন বা সময়ের ফ্রেমে ফেলেন, কখনোই কিন্তু ভালোবাসার বাইরে গল্প খুব কম ডিল হয়েছে। হ্যাঁ, অ্যাকশন হয়েছে, কিন্তু সেটার সংখ্যা খুবই কম। ভালোবাসাটা দেখার ভঙ্গিটা এখন একটু হয়তো বা চেঞ্জ হয়েছে। সেই জায়গা থেকে আমরা ভালোবাসা নিয়েই সারা বছর ডিল করি। একটা সময় আমি যখন শুরু করেছি তখন একভাবে হয়েছিল, এখন হয়তো বা সময়ের সাথে সাথে সেইটা চেঞ্জ হয়েছে। কিন্তু ফিকশনের জায়গা থেকে আমি বলবো যে ওই জনরার কাজগুলোই দর্শক বেশি পছন্দ করে, রোমান্টিক। হ্যাঁ, এইটা আমিও মেক করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আমারও এক ধরনের ভালো লাগা কাজ করে রোমান্টিক গল্পে কাজ করতে। এক্স্যাক্টলি। 2026 নিয়ে আপনি আসলে কতটা আশাবাদী? কারণ দেখুন, আমরা তো আসলে সামাজিক জীব। সমাজ, রাজনীতি, অর্থনীতি সবকিছুর প্রভাব আমাদের জীবনে যেমন পড়ে, সেটা পড়ে আমাদের সাংস্কৃতিক জগতে। সেই জায়গা থেকে 2026 নিয়ে আপনি কতটা হোপফুল? হোপফুল তো প্রতি বছরই হই, তারপরেও তো অনেক সময় অনেক কিছু ঘটে যায়। তো সেই জায়গা থেকে তো আসলে বলা মুশকিল যে কেমন যাবে। 24-এর পরে টোটাল দেশের প্রেক্ষাপটই একটু চেঞ্জ হয়েছে, বিশেষ করে জুলাইয়ের পর। তারপর থেকে এক ধরনের একটা স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছি। সো আই থিঙ্ক যে এবারের ফেব্রুয়ারির পরে আসলে বোঝা যাবে যে আমরা আসলে কিসের ভেতর দিয়ে জার্নিটা শুরু করলাম। 26 হয়তো বা জানুয়ারিতে শুরু হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে আমরা যে সেক্টরে আছি সেই সেক্টর একটু স্থবির অবস্থার মধ্যে আছে আমরা লাস্ট কিছু দিন ধরে। সেটা হয়তোবা ফেব্রুয়ারিতে ওটা কেটে যাবে বলে আশা করছি। মার্চ থেকে আমার কাছে মনে হয় যে 2026টা আসলে শুরু হবে। সো আমি তো আশাবাদী যে ভালো ভালো অনেক কাজ করব 2026-এ। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে এটাই আশাই করতে পারি আর চেষ্টা করে যেতে পারি। হয় না হয় এটা আসলে সময়ই বলে দেয়। তবে এই যে সময়ের ফেরে দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল, আমরা অপেক্ষা করি আপনি কবে সিনেমাতে আসবেন। হোয়াটস দ্য প্ল্যান? এবার মনে হয় করা উচিত, আসলে এবার মনে হয় করা উচিত। কারণ এই ইস্যুটা নিয়ে আমাকে এত মানুষ এতবার এতভাবে বলেছে, এবং আমি এত অলস যে আমি শুনেছি এবং সেটাকে গুরুত্ব দেইনি। তো এইটা একটা দুঃখবোধের জায়গাও আছে আমার। 2015-তে আমার ফিল্ম করার কথা ছিল, এগ্রিমেন্ট হয়েছিল, সব কিছু ফাইনালাইজ হওয়ার পরেও ইটস ব্যাড লাক যে সেটা বেটে বলে হয়নি। কারণ সিনেমা ব্যাপারটাই তো আসলে একটা বিশাল বড় ক্যানভাসের ব্যাপার, এটা একটা 2 দিনের নাটকের ব্যাপার না আসলে। যে এমনও হয়েছে, প্রসঙ্গক্রমে বলি যে এমনও হয়েছে যে অনেক সেলিব্রিটি, সুপারস্টার টাইপের আর্টিস্ট ফোন করে বলেছে সকাল পরশু তো আমার আর ওর শিডিউল ফাঁকা হয়ে গেছে, চলো একটা নাটক করে। তা আমি বলছি না, এটা কীভাবে সম্ভব? কারে বারবার চলো যাই চলো। হয়তো বা করে ফেলেছি যে 2 দিনের কলে একটা 40 মিনিটের ফিকশন করে ফেলেছি, বাট সিনেমা ইজ ডিফারেন্ট থিং। এটা অনেক বড় ক্যানভাস, এটাকে নিয়ে ভাবনার জগৎ, পড়াশোনা, প্রিপ্রোডাকশন,
সব কিছু মিলিয়ে এত বড় একটা ক্যানভাস যে সেটাকে ডিল করার জন্য আসলে সময়ের ব্যাপার। তো ওইটা আমার অলসতার কারণে হয়নি প্রথমত। সেকেন্ড থিং হচ্ছে যে 2015-তে আমার সব কিছু ফাইনালাইজ হওয়ার পরও ব্যাড লাক ছিল, সেটা হয়নি। তারপর থেকে 2026-এ পড়ে গেলাম, অনেকজনের কাছ থেকে অনেকভাবে এই বিষয় নিয়ে শুনেছি। তা আমার মনে হয় যে এবার করা উচিত, আমাকে একটু গা ঝাড়া দেওয়া উচিত। এবার একটু পরিবারের গল্প শুনবো, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো আছে। দ্যাটস গ্রেট। তবে এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। চঞ্চল চৌধুরীর একটা সিক্রেট বলুন। চঞ্চল দেখায় যে ও অনেক শর্ট টেম্পার্ড, আসলে ও না। মৌসুমী হামিদকে যে কথাটা এখনো বলা হয়নি। মৌসুমী হামিদ অনেক চমৎকার অ্যাক্টিং করে। বৃন্দাবন দাসের সাথে করা আপনার সেরা কাজ কোনটি? পিতা বনাম পুত্রগং। 2026 সালে মুক্তি পাবে এমন কোন সিনেমা দেখার জন্য আপনি মুখিয়ে আছেন? সবগুলো সিনেমা, যেমন সোলজার আছে, রোহিত আছে, তারপরে আরো অনেকগুলো, মানে এই মুহূর্তে নাম মনে পড়ছে না, বাট আমি ইনফ্যাক্ট সবগুলো সিনেমা হলে গিয়ে দেখব। গত বছর অর্থাৎ 2025 সালে মুক্তি পাওয়া কোন সিনেমা আপনাকে খুব মুগ্ধ করেছে? তাণ্ডব আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু তাণ্ডব নিয়ে কেন যেন সবাই বলছে যে ব্যবসা সফল হয়নি, বাট মুভিটা আমাকে খুব টাচ করেছে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। দেখতে দেখতে আমাদের আড্ডাবাজি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ভালো থাকবেন। আর ওই যে বললাম, শুধু সিনেমাই না, আপনাকে ভালো ভালো কাজে আরো পেতে চাই, আপনার কাছ থেকে বেটার কাজ পেতে চাই। অবশ্যই। বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য আজকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার আড্ডা হলো।